নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব রিসেন্টলি ডাব্লিউবিসিএস প্রিলিমসের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং যদি স্ট্যাটিস্টিক্সটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, ডাব্লিউবিসিএস প্রিলিমসের এই রেজাল্টে 4960 ক্যান্ডিডেটস প্রিলিমস পরীক্ষায় সিলেক্ট হয়েছে, অর্থাৎ প্রিলিমস ক্লিয়ার করেছে। এবারে কাট অফ হচ্ছে জেনারেলের জন্য 101.25, ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য 101.25 এগেন, এসসির জন্য 94.50 আর এসটির জন্য 76.25। এইখানে এই রেজাল্টের বিশ্লেষণ বা কাট অফের বিশ্লেষণ না, কারণ এইটা অলরেডি পাস্ট, এটা হয়ে গেছে। যারা যারা ক্লিয়ার করেছো তাদের জন্য এই ভিডিওটা, এবং যারা ক্লিয়ার করোনি তাদের জন্য এই ভিডিওটা। এখন থেকে আমাদের যদি মেন্সের এক্সাম আমরা জানি 16th, 17th, 18th এবং 20th অগস্ট হচ্ছে, তার মানে হার্ডলি জাস্ট আ মান্থ বাকি আছে। তাহলে এই এক মাস কিন্তু প্রচণ্ড ক্রুশিয়াল এই প্রিপারেশনের জন্য, কারণ সাধারণত মেন্স রেজাল্ট মানে প্রিলিমস রেজাল্ট বার করার পর মেন্সের জন্য আমাদের হাতে 3 থেকে 4 মাস কি 3.5 মাস থাকতো, কিন্তু এইখানে কিন্তু আমাদের অনলি 1 মান্থ আছে। তার মানে আমাদের কিন্তু যারা ক্লিয়ার করেছো তাদের কিন্তু প্রচণ্ড শার্প ফোকাস, ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিন, এই তিনটে কিন্তু জিনিস মাস্ট। একটা টার্গেট অ্যাচিভ করতে গেলে বা তোমাদের স্বপ্ন পূরণ করতে গেলে এই তিনটের কিন্তু সঠিক মাত্রায় মেলবন্ধন। হার্ডওয়ার্ক তো অবশ্যই, কিন্তু স্মার্ট ওয়ার্ক, হার্ডওয়ার্ক তো বটেই, কিন্তু একটা অর্গানাইজড ওয়ার্ক, হার্ডওয়ার্ক তো বটেই, কিন্তু একটা রুটিন এবং ডিসিপ্লিনড হার্ডওয়ার্ক কিন্তু রিকোয়ার্ড। তাহলে সবাইকে বলবো প্রথমেই কনগ্র্যাচুলেশনস যারা ক্লিয়ার করেছো, দিস ইজ আ ফার্স্ট স্টেপ অ্যান্ড আ ভেরি ভাইটাল স্টেপ। এবং যারা ক্লিয়ার করোনি তাদের জন্য এই ভিডিও কেন ইম্পর্ট্যান্ট, কারণ এক্স্যাক্টলি যেরকম করে যারা ক্লিয়ার করেছো তারাও এবং তারা যেরকম করে প্রিপারেশন নেবে, যারা ক্লিয়ার করোনি তারাও কিন্তু এক্স্যাক্টলি সেমভাবে প্রিপারেশন নেবে, কারণ তোমাদের আগামী প্রিলিমস কিন্তু ডিসেম্বর মাসে হতে চলেছে। এই প্রিলিমসে হয়নি, কিন্তু এই ডিসেম্বর মাসে যে প্রিলিমস আছে সেটা কিন্তু ক্লিয়ার করতেই হবে। তাহলে যদি আমি চলে যাই যে কিরম করে আমাদের প্রিপারেশনটা হবে, ফার্স্ট হচ্ছে আমাদের সবাইকে একটা টাইম টেবিল সেট করতে হবে, কারণ এই এক মাসের মধ্যে আমাকে বিভিন্ন সাবজেক্ট রিভিশন দিতে হবে, আমাকে আমার উইক পয়েন্টসগুলোকে প্লাগ ইন করতে হবে এবং আমাকে স্ট্রং পয়েন্টসকে আরও স্ট্রেনদেন করতে হবে। অনেকগুলো সাবজেক্টস আছে, আমি সাবজেক্ট ধরে ধরে একটু তোমাদের খুব শর্টভাবে বলতে চাইছি যে কিরম করে আমরা মানে ওয়ে ফরওয়ার্ড বা গোয়িং ফরওয়ার্ড কিরম করে আইডিয়ালি রিভিশন বা কিছু যদি নতুন থাকে কিরম করে পড়া উচিত। প্রথম পেপারে চলে যাই। ফার্স্ট পেপার অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 হচ্ছে আমার বেঙ্গলি কম্পোজিশন, লেটার রাইটিং অ্যান্ড ইংলিশ কম্পোজিশন, লেটার রাইটিং, প্রেসি, ট্রান্সলেশন, এই মূলত এই পেপার 1 এবং পেপার 2। কম্পোজিশন, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এই তিনটেরই কিন্তু, বা এডিটোরিয়াল যদি রিপোর্ট রাইটিং হয়, এসে যদি হয়, এখন ইদানিং কম্পোজিশন আসছে, এই তিনটেরই কিন্তু টপিক হচ্ছে আমার বিভিন্ন সোশ্যাল, এনভায়রনমেন্টাল, রিসেন্ট যে হ্যাপেনিংস হচ্ছে, রিসেন্ট কোনো ইস্যুস যদি হয়, রিসেন্ট কোনো ইভেন্টস যদি হয়, অথবা কিছু জেনারেল টপিক যেমন এডুকেশন, অ্যাডভেন্ট অফ এআই, বুন অর বেন, এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া, হাউ ডাজ ইট এফেক্টস দ্য চিলড্রেন, হেলদি লাইফস্টাইল, এডুকেশন সিস্টেম রিফর্মস, এডুকেশন রিফর্মস, এই যে বিভিন্ন বড় বড় ওয়াইড টপিক আছে, এনভায়রনমেন্টাল ড্যামেজেস, গ্রিন হাউস এফেক্ট, দ্য আর্ট অফ রিডিং, এই যে বিভিন্ন বড় বড় সাব টপিকস আছে বা বড় বড় টপিকস আছে, এরই ডেপথে গিয়ে কিন্তু আমাকে কম্পোজিশন লিখতে হতে পারে, আমাকে লেটার রাইটিং লিখতে হতে পারে, আমাকে রিপোর্ট রাইটিং লিখতে হতে পারে।
অনেকেই কি বলে, যেটা দেখেছি বা অনেকে কি করে, সেটা হচ্ছে ওই বিভিন্ন এসের বই নিয়ে আসে এবং এই টপিকগুলো তৈরি করে নেয় এবং ওই এসে অনুযায়ী একটা এসে বা কম্পোজিশন পরীক্ষার হলে লিখে আসে। কিন্তু যেটা আমি আমার হাম্বল এক্সপিরিয়েন্স দিয়ে অনুভব করেছি, কারণ ওই পরীক্ষাগুলো দেওয়ার সময়, যে যদি আমি ওই একদম এসে বই দেখে এসেগুলো লিখি, তাহলে কিন্তু আমার লেখায় বৈচিত্র্য, আমার লেখায় কোনো স্পেশালিটি থাকবে না, আমার লেখায় দ্যাট এক্স ফ্যাক্টর থাকবে না। ওই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা সিরিয়াসলি প্রিপেয়ার করছো এবং যারা ডেফিনেটলি আমার এই ভিডিও দেখছো, এখন থেকে নিয়ম করো যে ডেলি কাগজটা পড়ার, মানে ডেলি নিউজ পেপার পড়া, একটা বাংলা নিউজ পেপার এবং যে কোনো দুটো ইংলিশ নিউজ পেপার, প্রেফারেবলি দ্য হিন্দু অথবা দ্য টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, এগুলো হতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসও নিতে পারো, কারণ ওইখানে ইকোনমিক সেকশনটা আমার খুব ভাল লাগে। তো যে কোনো দুটো, স্টিক টু two, because you will otherwise be reading only newspapers and miss out on other issues. এই নিউজ পেপারে কী পড়বো, আমি অন্যান্য খবর অতটা পড়বো না, আমি এডিটোরিয়ালের উপর বিশেষ ফোকাস করব। আমি এডিটোরিয়ালটা ভালো করে পড়ব এবং এডিটোরিয়ালটা পড়ে তার যে সারমর্ম আছে বা তার যে ক্রাক্স আছে, সেইটা নিজের ভাষায় রেগুলার বা অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন আমি নিজের ভাষায় সেইগুলো লেখার চেষ্টা করব। অর্থাৎ ইউ হ্যাভ টু ফোকাস অন এসে or composition writing, and to excel in descriptive paper you have to focus on writing. আমাদের অনেক সময় কি হয়, এমসিকিউ করতে করতে আমাদের রাইটিং হ্যাবিটটা প্র্যাকটিস চলে যায়, কিন্তু এবার কিন্তু মেইনসে ইট ইজ আ ডিফারেন্ট বল গেম। যারা WBCS গ্রুপ এ এবং গ্রুপ বি সার্ভিস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অ্যান্ড আদার অ্যালাইড সার্ভিসের জন্য যারা এম করছো, তাদের কিন্তু অপশনাল দিতে হবে এবং পুরো উইথ অপশনাল যদি আমি দেখি, দ্য টোটাল এক্সাম উইল বি অফ 1600 মার্কস, 1600 মার্কস। তার মধ্যে 800 নম্বর রাইটিং আর 800 নম্বর এমসিকিউ। এই 800 মার্কস রাইটিং ইনক্লুডিং অপশনাল ইজ আ হিউজ ডিটারমিনিং ফ্যাক্টর। এইখানে যদি কোনো পেপারে খুব বাজে হয়ে যায়, তাহলে কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি এর স্বপ্নটা কিন্তু অধরাই থেকে যাবে। বিশেষ করে ইফ ইউ ওয়ান্ট টু বি সিলেক্টেড অ্যাজ WBCS এক্সিকিউটিভ, অর ইফ ইউ ওয়ান্ট টু বি সিলেক্টেড অ্যাজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে পেতে চাও অথবা এক্সিকিউটিভ হতে চাও, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু বি অ্যামং টপ 15, টপ 20 or at least top 30 best students with including interview marks definitely বা PT marks। তাহলে বুঝতেই পারছো এখানে লেখার কতটা ইম্পর্টেন্স আছে। তাহলে ওই লেখা প্র্যাকটিস করার জন্য তোমাকে এডিটোরিয়াল ভালো করে পড়তে হবে এবং রেগুলার লেখা প্র্যাকটিস করতে হবে, দ্যাট ইজ রুল নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমার প্রেসি কিরম করে লেখা হয়, প্রেসিতে কিরম করে আমরা জাস্ট ক্রাক্স, মানে দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ, মানে অথর কি বলতে চাইছে সেই আইডিয়াটাকে আমরা কিরম করে ওয়ার্ড লিমিটের মধ্যে লিখি, সেটাকে শিখতে হবে। একটা প্রেসিতে যখন দেয়া থাকে, একটা অথর কোনো বক্তব্য রাখছে এবং সেই অথর তার বক্তব্যটা এস্টাবলিশ করার জন্য অনেক এক্সাম্পলস, অনেক ইলাস্ট্রেশনস, অনেক কিছু ইলাস্ট্রেশনস, অনেক কিছু ইউজ করে। একটা প্রেসিতে কিন্তু সেগুলো থাকে না। একটা প্রেসিতে কিন্তু সেই এক্সাম্পল, ইলাস্ট্রেশনস, একটা জিনিসকে স্ট্রেনদেন করার যে জিনিসগুলো, সেই এলিমেন্টসগুলো কিন্তু আমাদের বাদ দিতে হয়। এক্স্যাক্টলি অথর যেটা বলতে চাইছে সেই সেন্ট্রাল আইডিয়াটা তুলে নিয়ে, তার ভাবটা তুলে নিয়ে আমাদের নিজের ভাষায় উইদিন দ্য ওয়ার্ড লিমিট লিখতে হয় এবং তার অবশ্যই একটা টাইটেল ভালো দিতে হয়। তাহলে সেইভাবে প্রেসি রাইটিং প্র্যাকটিস করা, ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করা। তাহলে এই লেখাটা, এই লেটার রাইটিং, কম্পোজিশন, এইগুলো কিন্তু রীতিমতন এখন থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং টাইম ধরে ধরে এক্সাম ওরিয়েন্টেড
মানে ওরিয়েন্টেড সেট আপে বসে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যাতে এক্সামের সময় আমরা ওই লিমিটেড টাইমে আমরা একটা লজিক্যাল কোহেরেন্ট ভাবে আমরা লিখে আসতে পারি খুব ভালো করে। বিকজ এই লেখাটা কিন্তু তোমাদের খুব হাই স্ট্যান্ডার্ড, খুব ভালোভাবে লিখতে হবে। এবার আমি জিএস পেপারে যদি যাই, আমার ফার্স্ট জিএস পেপার হচ্ছে আমার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। হিস্ট্রিতে এবার আমাদের অনেক ইনডেপথ স্টাডি করতে হবে, কারণ এটা প্রিলিমস না, প্রিলিমসের থেকে অনেক ইনডেপথ কোয়েশ্চেন আসবে। ইনডেপথ কোয়েশ্চেন বলতে আমার ফ্যাকচুয়াল কোয়েশ্চেন থাকবে, আমার অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ আমাকে হিস্ট্রির কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু ভালো করে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার দেখে দেখে বার করতে হবে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি, এনশিয়েন্টের কিছু কোয়েশ্চেন আসে, কিন্তু আফটার এনশিয়েন্ট মানে গুপ্তা থেকে শুরু করে তারপর হচ্ছে আমার মুঘলের আগে আমার সুলতানেট পিরিয়ড, আইএনএম, এই পার্টগুলো কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি থরো। এবং কোয়েশ্চেন্স অ্যাজ মেনি অ্যাজ কোয়েশ্চেন্স তোমরা করবে তত কিন্তু তোমরা এক্সপোজড হবে। গুড অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্স করতে, তাহলে তোমাদের কিন্তু যত গুড অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্সে তোমরা এক্সপোজড হবে তত কিন্তু তোমাদের মেন্সে কিন্তু সাকসেস রেট তত ভালো হবে। আইএনএম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, বিশেষ করে প্রত্যেকটা জিনিস পড়তে হবে, অনেক ডেটস মনে রাখতে হবে, এখানে অনেক ইভেন্টস মনে রাখতে হবে, ইম্পর্ট্যান্ট ইভেন্টস উইথ ডেটস, ইম্পর্ট্যান্ট নিউজ পেপার্স, ইম্পর্ট্যান্ট বুকস, অথার্স থেকে শুরু করে ইম্পর্ট্যান্ট ইভেন্টস, ক্রোনোলজিক্যাল অফ ইভেন্টস। হিস্ট্রিটা এখন যখন পড়বে খুব সুন্দর ক্রোনোলজি করে 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 মাথায় সাজাতে সাজাতে পড়তে থাকবে এবং কোয়েশ্চেন সলভ করবে, তাতে সুবিধা হবে। সেম গোজ উইথ জিওগ্রাফি। জিওগ্রাফি কিন্তু পড়তে হবে। এখানে বেসিক স্ট্যান্ডার্ড টেক্সট বুকগুলো যেমন মাজিদ হুসেন, খুল্লার আমি সাজেস্ট করব না এই মুহূর্তে, জিস্ট অফ এনসিআরটি, পেরিয়ার এবং কার্তিকচন্দ্র মণ্ডল পড়তে হবে। কার্তিকচন্দ্র মণ্ডল থেকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্টটা পড়তে হবে। সেন্সাস থেকে শুরু করে বেসিক যে ফ্যাক্টরগুলো আছে, আমার লিটারেসি রেট, সেক্স রেশিও, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ওইগুলো ভালো করে পড়তে হবে। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে রিভার্স, ট্রিবিউটারিজ, পাসেস, ওয়েস্টার্ন ঘাটস, ইস্টার্ন ঘাটস, ফরেস্ট, আমার বায়োডাইভার্সিটি হটস্পট, wetlands, important parks, important lakes, rivers, তার distributaries, tributaries, important areas, important যেখানে মিনারেলস পাওয়া যায়, important agricultural zones, important industrial zones, হাইওয়েজ, সবগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, নোট ডাউন করে করে পড়তে হবে। কারণ জিওগ্রাফিটা কিন্তু অনেকটা ফ্যাকচুয়াল আসে এবং ইনফরমেটিভ আসে। তাহলে এখন থেকে মানে যতটা তুমি পারো ওই মানে আমি যদি একটা খুব ভালো রুটিন টাইম টেবিল করে করে যত কুইকলি তোমরা পড়তে পারবে, এদিক ওদিক সময় নষ্ট না করে, এদিক ওদিক দৌড়দৌড়ি না করে যত পড়তে পারবে এই এক মাসে, তত কিন্তু তার রেজাল্ট কিন্তু তোমার মেন্স পরীক্ষা সেটা তুমি দেখতে পারবে। তো ডোন্ট ওয়েস্ট আননেসেসারি টাইম, ফোকাস। একটা ভালো জিনিস করার জন্য দ্য অনলি থিং ইউ রিকোয়ার ইজ ফোকাস, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন। বাকি এই তিনটে যখনই রাইট অ্যামাউন্টে মিলে যাবে, রেজাল্ট মানে দ্য সাকসেস জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু আমি যদি প্রোক্রাস্টিনেশন করি, আমি যদি ওয়েট করি, আমি যদি এখন বিভিন্ন নেগেটিভ চিন্তায় আবদ্ধ করে ফেলি নিজেকে, যদি সময় অপচয় করি, তাহলে কিন্তু তার পরিমাণ সবসময় নেগেটিভ আসবে, তাই না? তাহলে এইটা মানে আমি তোমাদের সামনে জাস্ট তোমাদের অভিরূপদা হিসাবে রিকোয়েস্ট করব, যারা যারা ক্লিয়ার করেছে এবং যারা ক্লিয়ার করনি উভয়, সবাই যেন খুব ডেডিকেটেডভাবে এখন প্রিপারেশনটা কিন্তু ভালো নাও এবং এখন যে টাইমটা আছে সেই টাইমের প্রপারলি ইউটিলাইজেশনটা করো। এবার আমি চলে যাচ্ছি আমার নেক্সট টপিকে, সেটা হচ্ছে মানে নেক্সট পেপারে, সেটা হচ্ছে আমার সায়েন্স, টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স অর কারেন্ট ইভেন্টস অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্স।
সায়েন্সটা নিয়ে আমি বলবো মেন্সের সায়েন্সের তিনটে মেন পার্ট আছে। একটা হচ্ছে তিনটে, বা আমি যদি একটু ব্রড ক্যাটাগরিতে ভাবি চারটে পার্ট আছে। একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে বায়োলজি, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। এই চারটে মূলত পার্ট, এবং এই চারটে মূলত পার্ট ভালো করে পড়তে হবে। এবং দেখা গেছে মানে জাস্ট অন দ্য পাস্ট এক্সপিরিয়েন্স যে কোনো বছরে হয়তো ফিজিক্স থেকে অনেক কোয়েশ্চেন এলো, কোনো বছর হয়তো কেমিস্ট্রি থেকে অনেক কোয়েশ্চেন এলো, কোনো বছর আবার হয়তো বায়োলজি থেকে কোয়েশ্চেন এলো, আবার কোনো বছরে এই তিনটেরই একটা ব্যালেন্স থাকে। তাহলে এইটা তো এখন থেকে আমরা বলতে পারবো না যে কোন বছরে কোনখানকার থেকে কোয়েশ্চেন আসবে। তাহলে এই সায়েন্সটা পড়ার জন্য আমায় কিন্তু একটু ইন্টেলিজেন্টভাবে প্রিপেয়ার করতে হবে। আমি সব সায়েন্স এখন পড়তে পারবো না, বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের জন্য সায়েন্সটা একটু অসুবিধা। তাহলে আমি যদি আমার টপিকগুলোকে সিলেক্ট করি যে ফিজিক্স থেকে আমার এইখান থেকে কোয়েশ্চেন আসে, এই টপিকগুলো আমি ভালো করে করে যাব। কেমিস্ট্রি থেকে এইখান থেকে কোয়েশ্চেন আসে, আমি এই টপিকগুলো ভালো করে পড়ে যাব, এবং বায়োলজির ক্ষেত্রেও আমি এই টপিকগুলো ভালো করে পড়ে যাব। তাহলে এই টপিক আইডেন্টিফাই করে ওই টপিকগুলোকে কিন্তু ভালো করে কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু সায়েন্স পেপার কিন্তু খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, কারণ সায়েন্স পেপারের কোয়েশ্চেনগুলো কিন্তু ইজ ভেরি স্ট্যাটিক ইন নেচার। মানে ইউ মে বি আস্কড to solve a problem on physics at a power একটা ভেলোসিটি, টাইম ভেলোসিটি একটা অঙ্ক দিয়ে দিল, একটা কাইনেটিক এনার্জি একটা অঙ্ক দিয়ে দিল, বা একটা গ্র্যাভিটেশনের অঙ্ক দিয়ে দিল, বা একটা আমার কিলোওয়াট পাওয়ার ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা বাল্বের অঙ্ক দিয়ে দিল, কি রেজিস্টারের অঙ্ক দিয়ে দিল। তাহলে এইগুলো যদি আমি এই টপিকগুলো যদি না করে যাই বা না রিভিশন দিয়ে নিই তাহলে কিন্তু আমার অসুবিধা হবে। সিমিলারলি কেমিস্ট্রি থেকে দেখা গেছে ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। ইনঅর্গানিক কেমিস্ট্রির বিশেষ কিছু অংশ, বিশেষ কিছু এলিমেন্টস নিয়ে কিন্তু বারবার কোয়েশ্চেন আসে। রিসেন্ট যদি কোনো কিছু আবিষ্কার হয়ে থাকে সেটাও কিন্তু সায়েন্সের জন্য ইম্পর্ট্যান্ট। রিসেন্ট ডিসকভারিজ, রিসেন্ট মেডিকেল অ্যাডভান্সমেন্ট, সেগুলো কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এবং অর্গানিকের বিশেষ কিছু কেমিক্যালের উপর, যেমন অ্যাসপিরিন, স্যালিসাইলিক অ্যাসিড, ফেনল, এইগুলোর ওপর কিন্তু ছোট্ট করে কোয়েশ্চেন চলে আসতে পারে। তাহলে এইগুলো আমাদের সিলেক্টিভ স্টাডি করতে হবে। বায়োলজিটা একটু হিউজ, কিন্তু বায়োলজিটা ডুয়েবল যদি আমরা বিশেষ পয়েন্টসগুলো, যেমন ভিটামিনের কোন অভাবে ডেফিসিয়েন্সিতে কি ডিজিজ হয়, বা আমার বেসিক ইমিউনাইজেশনগুলো, বা আমার এর অভাবে কি ডিজিজ হয়, আমার বেসিক একদম ভাইরাসের জন্য কি ডিজিজ হয়, ব্যাকটেরিয়ার জন্য কি ডিজিজ হয়, প্রোটোজোয়ার জন্য কি ডিজিজ হয়, এই বেসিক জায়গাগুলো মানে হিউম্যান হেলথ, ইমিউনোলজি, এই পার্টের ওপর কিন্তু প্রচুর কোয়েশ্চেন থাকে। আমার ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস, প্ল্যান্টস, এর পার্টে কোয়েশ্চেন থাকে। সেল ডিভিশন ওপর কোয়েশ্চেন থাকে। তাহলে এই কিছু ইম্পর্ট্যান্ট কমন টপিক বা কমন জনার যেটা আমি বলবো, যেটা আমি রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা শুনছো অবশ্যই এই জনারগুলো নোট ডাউন করো এবং এগুলো প্রিপেয়ার অবশ্যই করবে। আমি দেখি যদি পারি একটা সিরিজ বার করে আমি জনারগুলো তোমাদের একদম আইডেন্টিফাই করার চেষ্টা করে দেবো, যাতে তোমরা নোট ডাউন করে ওই প্রিপারেশনগুলো মানে ওই টপিকগুলো প্রিপেয়ার করতে পারো। আচ্ছা, কামিং টু এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, যাদের সায়েন্স মানে তথাকথিত যাদের ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজিটা শক্ত লাগছে তাদের কিন্তু আমি বলবো, রিকোয়েস্ট করব ফোকাস করতে এই এনভায়রনমেন্টাল বা ইকোলজির উপর, যেখানে কি পলিউশন, আমার ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এই জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি, বা কোনো কেমিক্যাল পলিউশন যেমন মিনামাটা ডিজিজ কি করে কজ হয়, বা আর্সেনিক পলিউশন হলে কি ডিজিজ কজ হয়, বা ইকোলজিক্যাল নিশ কি, কালচারাল ইউট্রিফিকেশন কি, মিথেন গ্যাস কোথা থেকে হয়, এই জিনিসগুলো যদি আমরা, বা অ্যাসিড রেন কজেস, এইগুলো কিন্তু আমাদের ভালো করে যদি আমরা না পড়ি তাহলে কিন্তু অনেক ইজি মার্কস আমরা হারিয়ে ফেলতে পারি।
আর কারেন্ট অ্যাফেয়ার্স অবভিয়াসলি এখন ভালো ম্যাগাজিন প্রতিযোগিতা দর্পণ বা ভালো ম্যাগাজিন থেকে রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু রিভিশন করতে থাকো। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর হাফ অ্যান আওয়ার টাইম দাও, যাতে এই পেপারটা আমরা অনেকটা ট্যাকেল করতে পারি। সবসময় মনে রাখবে সব কোয়েশ্চেন আমাকে উত্তর দিতে হবে না, সব কোয়েশ্চেন উত্তর দিতে গেলে আমরা কিন্তু হিউজ পরিমাণ নেগেটিভ পেয়ে যেতে পারি। কিন্তু আই হ্যাভ টু প্লে অন মাই স্ট্রেংথ, I have to play on my strong points. So if your strong points is current affairs, you have to prepare current affairs very well. If your strong point, if you are very good at history, you have to ensure that you target good amount of questions in history and get those questions full right. তেমনই এইভাবে আমায় কিন্তু আমার প্রিপারেশনটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটা দেখতে হবে যাতে এক্সাম ওই হলে যাতে আমার ওই মার্কসগুলো আসে। এরপর নেক্সট হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। এর মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেফিনেটলি আমরা সবাই জানি লক্ষ্মীকান্ত ইজ দি বাইবেল অ্যান্ড ইউ হ্যাভ টু রিড লক্ষ্মীকান্ত লাইন বাই লাইন ফ্রম বুক cover to cover. You have to read Lakshmikant and এইটা যেহেতু স্ট্যাটিক ওই জন্যে এইটা কিন্তু খুব ইজি স্কোরিং, ইট ইজ আ ভেরি গুড স্কোরিং টপিক। তো এইটা কিন্তু মিস করা যাবে না। ইম্পর্টেন্ট আর্টিকেলস, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস, রিলেটেড জাজমেন্টস, ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক কোর্ট কেসেস, জাজমেন্টস, ইম্পর্টেন্ট আর্টিকেলস অ্যান্ড দ্যার সিগনিফিকেন্স। বিশেষ করে ওই এখন অনেক সময় হয় না যে এই ওয়ার্ডগুলো প্রিএমবেলে আছে কি না বা কতবার প্রিএমবেলে আছে, তাই এতটাই ভালো করে কিন্তু আমাকে এই ইন্ডিয়ান কনস্টিটিউশনটা পড়তে হবে যাতে যেখান থেকেই কোয়েশ্চেন দিক না কেন আমি যাতে কোয়েশ্চেনগুলো উত্তর করতে পারি। ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি আবার বলছি খুব স্কোরিং এবং এই মার্কসটা যেন আমরা মিস না করি। ইন্ডিয়ান ইকোনমি অনেকের শক্ত লাগে, কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি রিকোয়েস্ট করব তোমরা ভালো বই পড়ো। নিতিন সিংহানিয়া স্যারের ভালো ইন্ডিয়ান ইকোনমি আছে, আরও ভালো ভালো ইন্ডিয়ান ইকোনমির বই আছে, সেই বই থেকে পড়ে ক্রাক্স ইস্যুগুলো, কনসেপচুয়াল ইস্যুগুলো যেমন এসএলআর কি, রেপো রেট কি, ইন্টারেস্ট রেট কি, একটা এসএলআর বাড়লে কি হয়, আমরা কি করে মার্কেটে মানি বুস্ট করি, কি করে মার্কেট থেকে আমরা মানি নিয়ে নিই, ফিসকাল ডেফিসিট কি, ব্যালেন্স অফ পেমেন্ট কি, এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। মনিটারি পলিসিস, রিজার্ভ ব্যাংক, তার রোল, এইগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সেস, ডাইরেক্ট ট্যাক্সেস, এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে। ইন্ডিয়ান ইকোনমির কি ড্রাইভিং ফোর্স, ইন্ডাস্ট্রিজ, এটাও কিন্তু ইন্ডিয়ান ইকোনমির মধ্যে থাকে, সেইটাও খুব ভালো করে পড়তে হবে। ভেরিয়াস ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমস, তার সেন্টার ইজ টু স্টেট শেয়ারগুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলে এইগুলো যদি আমরা একটু ভালো করে পড়ি, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু খুব শক্ত নয়। আর হ্যাঁ, অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু ইন্ডিয়ান ইকোনমি, এটা অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে। ওই জন্য এখনই এই ভিডিওটা বানানো, যাতে তোমরা এখন যখন পড়ছো এই প্ল্যানিংগুলো যাতে থাকে যে আমাকে এই প্রিপারেশনগুলো করতে হবে এবং এই টপিকগুলো কিন্তু অবশ্যই মেন্সের আগে কভার করতে হবে এবং রিভিশন বারবার দিতে হবে। লাস্ট হচ্ছে আমার অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। অ্যারিথমেটিক বললেও আমায় কিন্তু শুধু প্রফিট লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ওয়ার্ক অ্যান্ড টাইম, শেয়ার, মিক্সচার, অ্যালিগেশন, পার্টনারশিপ, এইসবে কিন্তু আটকে থাকলে হবে না, আমাকে একটু অ্যাডভান্স ম্যাথসের কিছু টপিক দেখে নিতেই হবে। ইট ক্যান গো অন টু নাম্বার সিস্টেম, হালকা ট্রিকোনোমেট্রি, ভেরি সিম্পল লগারিদম, trigonometry, simple trigonometry, mensuration, geometry, circles, squares, triangles, equilateral triangle, isosceles triangle,
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে ইনসার্কেল, সার্কামসার্কেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার হাইপোটেনিউজ, বেস, পারপেন্ডিকুলার, সামস অ্যাসোসিয়েটেড উইথ এরিয়া, এই জিনিসগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। মেনসুরেশনের মধ্যে স্ফিয়ার, ডিভিশন অফ আ স্ফিয়ার, সিলিন্ডার, কোন, পিরামিড অবধি আমি দেখে নেব। পিরামিড একদমই আসে না, কোন অবধি আসে। আর বেসিক কিছু কিছু মানে টাইপ অফ অঙ্ক, মানে অ্যালজেব্রার বেসিক কিছু সাম, ওইগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। তাহলে কিন্তু দেখবে অ্যারিথমেটিকটা অনেকটা বেশি স্কোরিং হয়ে যাবে, আর ভয়ও থাকবে না। একদম সার্টস, ইন্ডিসেস, বেসিক এই জায়গাগুলো, এবং এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। রিজনিংও তেমন, যদি কিছু একটু ব্যাংকিং টাইপ অফ রিজনিং আমরা দেখি, কিছু অ্যারেঞ্জমেন্টস, নাম্বার সিস্টেম দিয়ে ডেটা ইন্টারপ্রিটেশন, বেসিক পাইগ্রাফ, বারগ্রাফ যদি আমরা দেখে নিই, তাহলে এগুলো যদি বারবার প্র্যাকটিস করি, যারা অঙ্কে একটু দুর্বল, কিন্তু অঙ্কটা যেহেতু খুব স্কোরিং, তোমার তো মেন্সের নম্বরটা আনতে হবে, রেগুলার কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। জাস্ট আমি রিকোয়েস্ট করব, জাস্ট হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিটস এনশিওর করো যে আমি রেগুলার অঙ্কটা করছি। তাহলে কি দেখবে আফটার 30 ডেজ তোমার কিন্তু একটা অঙ্কের প্রতি অনেকটা দক্ষ হয়ে যাবে, এবং সেটা কিন্তু মেন্সে কিন্তু মানে খুব তোমাকে ভালো অ্যাডভান্টেজ দেবে। এবার আসি অপশনাল কিন্তু এক্ষুনি রিভিশন দিয়ে প্রিপারেশন করার সময় অপশনাল ইজ ইয়োর কি। অপশনাল যার ভালো হয় তার কিন্তু এক্সিকিউটিভ সার্ভিস বা অ্যালাইড সার্ভিস অথবা আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে সিলেকশন হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় কিন্তু। সো ডোন্ট নেগলেক্ট অপশনাল। অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, সোশিওলজি, হিস্ট্রি, political science, these are very good scoring optional and demanding optionalও বটে। ডিম্যান্ডিং বলতে তোমায় কিন্তু এখন থেকে এই অপশনালগুলো খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। এখন থেকে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখতে হবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিপেয়ার করতে হবে। অ্যানথ্রোপোলজি যদি তোমার অপশনাল থাকে, তোমায় কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন দেখতে হবে, টেক্সটগুলো ভালো করে পড়তে হবে, ছোট ছোট নোটস বানাতে হবে, এবং কারণ কোয়েশ্চেন কিন্তু খুব সাব পার্টসে আসে। আমরা জানি আমাদের এক একটা কোয়েশ্চেন 40 মার্কসে লিখতে হয়, কিন্তু কোয়েশ্চেনের সাব পার্ট যদি আমরা ভেঙে দিই, তাহলে কিন্তু 20 + 20 40, বা 10 + 10 + 10 করে আমাদের কিন্তু 40 মার্কসের কোয়েশ্চেন উত্তর দিতে হয়, উইথ টোটাল অফ 200 মার্কস। তাহলে এখন থেকে আমরা যদি অ্যান্সার রাইটিং না প্র্যাকটিস করি, একটা ভালো অপশনাল লেখার জন্য কিন্তু অ্যান্সার রাইটিংয়ের উপর খুব জোর দিতে হয়। তাহলে এখন থেকে ডে 1 থেকে যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু অপশনালটা কিন্তু আমাদের পক্ষে ওই একটু দূরও ব্যাপার হয়ে যাবে। তখন কিন্তু আমরা লাস্টে গিয়ে অপশনাল পরীক্ষার দিন গিয়ে কিন্তু আমরা এনার্জিটা হারিয়ে ফেলবো। এই পরীক্ষাটার জন্য একটু শর্ট আরেকটু তোমাদের টাইম চেয়ে নিচ্ছে দিয়ে একটু বলবো, এই WBCS মেন্স কিন্তু অনেকটা টেনাসিটির উপর নির্ভর করে। মানে আমার প্রিলিমস যদি T20 ম্যাচ ছিল, WBCS মেন্স কিন্তু পুরো একেবারে টেস্ট ম্যাচ যাকে বলে। তোমাকে রান আউট বা আউট না হয়ে তোমাকে ক্রিজে বা মাঠে টিকে থাকতে হবে। তোমাকে মাঠে 16th, 17th, 18th অ্যান্ড 28th এই 4টে ডেট নিজের ক্যালেন্ডারে মার্ক করে রাখো লাল কালি দিয়ে। এই 4টে ডেটে কিন্তু তোমাকে মাঠে আউট না হয়ে টিকে থাকতে হবে। এই টেনাসিটিটা ডেভেলপ কিন্তু ওভারনাইট হবে না। এই টেনাসিটি ডেভেলপ করার জন্য কিন্তু তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে বসে। এই হ্যাবিটটা করতে হবে যাতে তোমরা বার্ন আউট ফিলিং না হয়, কারণ এই পরীক্ষাটা কিন্তু WBCS মেন্স কিন্তু খুব ফিজিক্যালি ডিম্যান্ডিং পরীক্ষা। এইটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অনেক পরীক্ষা দিতে গিয়ে এইটা আমার একদম মনে হয়েছে যে সিভিল সার্ভিস ইজ অফ অ্যানাদার লেভেল। ইট হ্যাজ আ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। একটা এর যা টেনাসিটি, এর যা প্রবেশ লাগে সেটা কিন্তু আনম্যাচড। তাহলে তোমায় কিন্তু এই টেনাসিটিটা কিন্তু আনতে হবে, অ্যান্ড দ্যাট উইল কাম অনলি ফ্রম ডিসিপ্লিন। এখন থেকে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করা, হেলদি লাইফস্টাইল লিড করা, নিজের বায়োলজিক্যাল ক্লককে
বোঝা মানে তুমি যদি রাতে পড়তে স্বচ্ছন্দ হও, ইফ ইউ আর কমফর্টেবল রিডিং অ্যান্ড স্টাডিং during the night, please do so, but take care of your health. If you are a early riser, তাহলে সকালবেলা তাড়াতাড়ি ওঠো, নিজের শরীরের ওপর যত্ন নাও, একটু মর্নিং ওয়াক করো, ফ্রেশ হয়ে নাও, দেন স্টার্ট স্টাডিং। বাট হোয়াট এভার ইউ ডু হচ্ছে বি হেলদি, বি পজিটিভ, ইট হেলদি, আর একটা ডিসিপ্লিনড ডেডিকেটেড একটা ডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্যে নিজেকে নিয়ে আসো, যাতে এক্সামের সময় তোমার অপটিমাম পারফরমেন্স তুমি দিতে পারো অন দ্য 16, 17, 18 অ্যান্ড 20th, যাতে তোমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারো, যাতে তুমি অসুস্থ না হয়ে পড়ো, সেইগুলো কিন্তু দেখো। বাকিটা আমি আশা করি তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো। আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট। আমি শর্ট ভিডিও নিয়ে এসে তোমাদের গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। বাকি তোমাদের কিন্তু টেনাসিটিটা রাখতে হবে, আর ফোকাস লুজ করলে হবে না। আমি বারবার বলছি, প্রিলিমস ইজ জাস্ট দ্য ফার্স্ট স্টেপ। এখন অনেকে অনেক কিছু বলবে, অনেক ডিমোটিভেটিং কথাবার্তা বলবে, কিন্তু এই কথাগুলো কিন্তু is a distraction. মানে আমি বলবো in this age of distraction, clearing an exam is much, I think is now much easier, কারণ বেশিরভাগ লোক কিন্তু হাইলি ডিস্ট্র্যাক্টেড। আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, আমাদের কাছে মোবাইল ফোন আছে, আমাদের কাছে এত ডিস্ট্র্যাক্টেড হওয়ার সোর্সেস আছে দ্যাট উই গেট ইজিলি ডিস্ট্র্যাক্টেড। এই এজ অফ ডিস্ট্র্যাকশনে তোমায় কিন্তু এই একটা মাস ফোকাসটা ভালো করে ধরে রাখতে হবে, ফোকাস এবং ডেডিকেটেডভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলেই কিন্তু সাকসেস একদম যেটাকে বলে ঝাঁকমারকে আয়েগা। আর যারা ক্লিয়ার করেছো এবং যারা ক্লিয়ার করোনি, একবার নিজেকে প্রশ্ন করো যে এই কষ্টকর জার্নিতে কেন মানে আছো, বা এই স্বপ্নটা যে আমি সিভিল সার্ভেন্ট হব, আমি দেশের জন্য করব, আমি আমার রাজ্যের জন্য কিছু ভালো কাজ করব, আমি আমার পরিবারের জন্য ভালো কাজ করব, আমি আমার মা বাবার মুখ উজ্জ্বল করব, তোমার প্রায়োরিটিস কি, এইটাকে সেট করো, এই প্রায়োরিটিটাকে সামনে রাখো, সামনে ফোকাস রাখো এবং সেই অনুযায়ী নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। দেখবে তোমরা যে ডেডিকেশন, তোমরা যদি ডিসিপ্লিনডভাবে যদি করো, তাহলে তোমাদের এই স্যাক্রিফাইসগুলো অবশ্যই কিন্তু কাজে দেবে। এবং আমি একটাই কথা বলবো, আমাদের জীবনে কিন্তু জীবনটাই তো আমাদের পরীক্ষা, তাই না? মানে একটু ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে, কিন্তু এই ফিলোসফিটা দিয়ে একটু শেষ করব যে আমাদের জীবনটাই তো পরীক্ষা, এবং আমাদের এই জীবনের পরীক্ষায় সবার কোয়েশ্চেন পেপার কিন্তু আলাদা, এবং এইখানেই কিন্তু ইন্টেলিজেন্স যে আমরা এই জীবনের পরীক্ষাটায় কেরম করে উত্তীর্ণ হচ্ছি, কতটা ভালো মানুষ হচ্ছি। বাকি অফিসার পরে আগে আমাদের ভালো মানুষ হতে হবে, এবং এই ভালো মানুষ হওয়াটাই কিন্তু এই এক্সাম প্রিপারেশনগুলো কিন্তু এই এক্সাম প্রিপারেশনের মধ্যে যে ট্রায়ালস থাকে, যে ট্রিবুলেশনস থাকে, যে কষ্ট থাকে, যে ত্যাগ থাকে, যে বলিদান থাকে, যে অপমান থাকে, যে আনন্দ থাকে, যে দুঃখ থাকে, আমাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা ভালো মানুষ হতে কিন্তু সাহায্য করে। সেটাই আমার মনে হয় এইটাই হচ্ছে এই প্রসেসটার আসল সার্থকতা, বাকি আর কিচ্ছু নয়। এইটাই কিন্তু এই আমাদের সবার সঙ্গে থাকবে যে হাউ বেটার উই ইভলভ অ্যাজ হিউম্যান বিংস, এবং এইটাই কিন্তু আসল আমার মনে হয়। বাকি এক্সামের জায়গায় থাকবে, বি আ গুড হিউম্যান বিং, বি আ ভেরি সিনসিয়ার হিউম্যান বিং, এবং ডেডিকেটেড, ডিসিপ্লিন এবং প্যাশন সঙ্গে নিজের প্রিপারেশন করো এবং এনজয় দ্য প্রসেস। দেখবে অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। আমার তোমাদের অভিরূপদার থেকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। টিল দেন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। গুড বাই।